দেশের ভয়ানক পরিস্থিতি, ভাইরাস জ্বরে জারিত দেশ। এমত অবস্থায় অনলাইনে ক্লাসের আয়োজন, আশা করি এই আয়োজন আমার ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সহায়তা করবে। আমি আজকে তোমাদের সিলেবাসের দ্বিতীয় পর্যায়ক্রমের একটি কবিতা পড়াবো। কবিতার নাম আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সকল ক্ষেত্রেই স্বচ্ছন্দ বিচরণ করেছেন আর সোনার ফসল ফলিয়েছেন। প্রবন্ধ, উপন্যাস, কবিতা, গান, নাটক সকল ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। তিনি 12টির মতো উপন্যাস লিখেছেন, 43টির মতো কাব্য লিখেছেন, অগণিত গান, নাটক আর ছোট গল্প তো তারই হাত ধরে আমাদের বাংলা সাহিত্যের অঙ্গনে এসেছে। এইভাবে বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তিনি ছেলেবেলা থেকেই কবিতা লিখেছেন। তার প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, আর প্রথম প্রকাশিত কাব্য কবি কাহিনী। তার কবিতাগুলিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়। তার অন্তপর্বের কবিতাগুলি গদ্যের ছন্দে লেখা। অন্তপর্বের একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ পত্রকূট। সেই পত্রকূট কাব্যের 16 সংখ্যক কবিতা আফ্রিকা। এই আফ্রিকা কবিতাটি লেখার ক্ষেত্রে কবির দুটি প্রভাব রয়েছে। কবির মানবতাবাদী মন প্রথম প্রভাব, প্রত্যক্ষ প্রভাব এটা। পরোক্ষ প্রভাব কবিরই সুনামধন্য আরেক কবি অমিয় কুমার চক্রবর্তীর অনুরোধ। 1935 সালে ইতালির ফ্যাসিস্ট মুসোলিনি আফ্রিকা মহাদেশের অ্যাবিসিনিয়া দেশ আক্রমণ করে দেশের নিরীহ মানুষদেরকে রক্তাক্ত করে দেয়, যা কবির মানবতাবাদী মনকে ফালাফালা করে দেয়। এর ফলে কবিতার কলমের রক্তিম আঁচড়ে সৃষ্টি করেন তার আফ্রিকা কবিতাটি। আফ্রিকা কবিতাটিতে কবি দুটি চিত্রকে পাশাপাশি রেখেছেন। একদিকে বিশ্বের একপাশে পড়ে থাকা আত্মপ্রচারহীন ছায়াচ্ছন্ন আফ্রিকার আত্মপ্রকাশের ছবি, অন্যদিকে নিরীহ আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে নির্লজ্জ আক্রমণ এবং তাদের প্রতি কবির কড়া ভাষায় বিষোদ্গার প্রকাশ পেয়েছে। এই দুটো চিত্রকে কবি পাশাপাশি রেখেছেন। আফ্রিকা কবিতাটিতে 5টি স্তবক আছে। প্রথম স্তবকে প্রকাশ পেয়েছে আফ্রিকার জন্ম বা সৃষ্টি। দ্বিতীয় স্তবকে আফ্রিকার ধীরে ধীরে আত্ম উন্মোচন। আর তৃতীয় স্তবকে রয়েছে নিরীহ আফ্রিকার উপর পশ্চিমী দুনিয়ার পশ্চিমী সাম্রাজ্যবাদীদের নির্লজ্জ আক্রমণ। আর চতুর্থ স্তবকে আছে সমুদ্রের দুই পারে দুটি মহাদেশে দুটি ভিন্ন চিত্র। আর
শেষ তবকে কবি মানহারা মানবী আফ্রিকার কাছে ক্ষমা প্রদর্শন করেছেন। আমরা এরপর কবিতাটা দেখব। তোমরা লাইন ওয়াইজ কবিতাটা দেখে যাবে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, এখানে আদিম যুগ বলতে কবি বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নকে বলতে চেয়েছেন। সেই বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে বিশ্ব স্রষ্টা আবেগঘন ছিলেন, বিহ্বল ব্যাকুল ছিলেন, তাই উদ্ভ্রান্ত কথাটি ব্যবহার করা হয়েছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে উদ্ভ্রান্ত স্রষ্টা যখন তিনি বিশ্ব সৃষ্টি করছেন তখন তিনি নিজের প্রতি সন্তুষ্ট হতে পারছিলেন না, তাই বারবার তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি নতুন সৃষ্টিকে আরো নিখুঁতভাবে করার জন্য বারবার বিধ্বস্ত করছিলেন, অর্থাৎ ভাঙাগড়ার খেলায় মেতেছিলেন। আর এই ভাঙাগড়া করতে গিয়ে তিনি বারবার অধৈর্য হয়ে পড়ছিলেন, তাই বারবার ঘন ঘন মাথা নাড়ছিলেন। এমন সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে চিনে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এমনই সময় রুদ্র সমুদ্রের বাহু, কবি এখানে একটি ভৌগোলিক সত্যকে উপস্থাপন করেছেন। ভূগোল থেকে জানা যায় আফ্রিকা মহাদেশটি নাকি এশিয়া মহাদেশের সঙ্গে সংযুক্ত ছিল। পৃথিবীর পাত সঞ্চালনের ফলে একটি আলাদা ভূখণ্ড রূপে আত্মপ্রকাশ করে আফ্রিকা। তাই এখানে রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ সমুদ্রের গভীর জলোচ্ছ্বাস পৃথিবীর পূর্ব দিক থেকে আফ্রিকাকে ছিনে নিয়ে গেল একটি আলাদা ভূখণ্ড রূপে, তার আত্মপ্রকাশ ঘটাল। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, অর্থাৎ আফ্রিকা মহাদেশটি নিবিড় বনস্পতিতে পূর্ণ, অরণ্য সংকুল, জঙ্গল ঘেরা, সেই জন্য আফ্রিকাকে বলা হয়েছে তাকে বাঁধল বনস্পতির নিবিড় পাহারায়। কৃপণ আলোর অন্তপুরে, অর্থাৎ নিবিড় বনস্পতি থাকায় আফ্রিকা মহাদেশে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না, সেই জন্য কবি প্রকাশ করছেন আফ্রিকা যেন নিবিড় বনস্পতির পাহারায় কৃপণ আলোর অন্তপুরে চলে গেল। সেখানে নির্মিত অবকাশের তুমি, এই অরণ্যে ঘেরা আফ্রিকার সঙ্গে পৃথিবীর অন্য সভ্য মহাদেশগুলির তেমন যোগাযোগ ছিল না, যার ফলে আফ্রিকা মহাদেশের একটা অবসর ছিল এবং সে নির্জন ছিল। সেই নির্জন অবকাশে আফ্রিকা তার প্রকৃতির দুর্গম রহস্যকে ভেদ করল। অর্থাৎ আফ্রিকা এখানে যদি একটা ভূখণ্ড, তবু এখানে আফ্রিকাকে কবি এক মানবী রূপে রূপ দিয়েছেন। তাই বলছেন যে আফ্রিকা প্রকৃতির দুর্গমতার মধ্যে নিবিত অবকাশে সে সেই দুর্গমতাকে ভেদ করার চেষ্টা করছিল। আফ্রিকা তার দুর্গম প্রকৃতির যে জল, স্থল, আকাশ দুর্বোধ সংকেতগুলি চিনছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। আর প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ আফ্রিকার প্রকৃতির যে জাদু, যা মানবী আফ্রিকার দৃষ্টি অতীত ছিল, তা তার চেতনার অতীত মনেতে জীবনের জাগরণের মন্ত্র জাগাচ্ছিল।
বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপীর ছদ্মবেশে। নিবিড় বনের ছায়াময় পরিবেশ পরিস্থিতিতে থমকে থাকা ভীষণকে আফ্রিকা বিদ্রুপ করতে পারল। আর আফ্রিকার সেই দুর্গম প্রকৃতির ভয়কেও আফ্রিকা হার মানাতে চাইছিল। কিভাবে না, নিজেকে উগ্র করে, বিভীষিকাকে আশ্রয় করে, প্রচণ্ড মহিমায় মহিমান্বিত হয়ে তাণ্ডবের দুন্দুবি নিনাদে আফ্রিকা তার শঙ্কাকে জয় করতে পারল। অর্থাৎ এই স্তবকটিতে আফ্রিকা ধীরে ধীরে তার আত্মোন্মোচন করছিল। এতকাল আফ্রিকা ইউরোপীয় সভ্য জগৎ থেকে সম্পূর্ণ দূরে ছিল। আফ্রিকাকে বলা হয়ে থাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, তাই হাই ছায়া আফ্রিকা। যেহেতু আফ্রিকা অরণ্য সংকুল, ঘন জঙ্গলে ঢাকা, তাই তাকে বলা হয়েছে ছায়া আফ্রিকা। কালো ঘোমটার নিচে আফ্রিকা মহাদেশটি যেহেতু অন্ধকারচ্ছন্ন মহাদেশ, সেই জন্য বলা হয়েছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। আফ্রিকার মানব রূপ সেই অরণ্য ঘেরা ঘন অরণ্যের মধ্যে ঢাকা ছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ ইউরোপের মতো সভ্য মহাদেশ এতকাল অন্ধকারাচ্ছন্ন আফ্রিকা মহাদেশটিকে উপেক্ষা করেছে, কলুষিত দৃষ্টি নিয়ে দেখেছে। তারপর যখন আফ্রিকা মহাদেশের মানব সম্পদ, বাস্তু সম্পদ, খনিজ সম্পদের সন্ধান তারা পেল, তখনই তারা লোহার হাত করে নিয়ে এলো। ওরা লোহার হাত করে নিয়ে, অর্থাৎ তারা বন্ধন নিয়ে চলে এলো, আফ্রিকাকে বাঁধল। অর্থাৎ আফ্রিকার অধিবাসীদেরকে কৃতদাস হিসেবে ব্যবহার করার জন্য তাদের হাতে হাত করা পরিয়ে নিজেদের দেশকে নিয়ে গেল। নখ যাদের তীক্ষ্ণ, তোমার নেগ্রেট ছিল। আফ্রিকার নেগ্রেট প্রচণ্ড হিংস্র, আর এই সাম্রাজ্যবাদী ইউরোপীয় মানুষগুলো তারা সেই নেগ্রেট চেয়ে আরও হিংস্র। এই হিংস্রতাকে প্রকাশ করার জন্যই করি নখ যাদের তীক্ষ্ণ, তোমার নেগ্রেট চেয়ে এ কথা বলেছেন। এর মানুষ ধরার দল, অর্থাৎ আফ্রিকার অধিবাসীদেরকে কৃতদাস হিসেবে ধরে নিয়ে যাওয়ার জন্য তারা এল। গর্বে যারা অন্ধ, তোমার সূর্য আর অরণ্যের ছেলে। অর্থাৎ আফ্রিকার যে অন্ধকার, সেই অন্ধকারের চেয়েও ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অহমিকা ছিল আর অন্ধকার। সভ্যের বর্বর রূপ, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সভ্য ছিল, কিন্তু তাদের লোক ছিল অসভ্য, বর্বর। তাদের আচরণ ছিল নির্লজ্জতার প্রকাশ। তাহলে তাদের সেই বর্বর লোক নগ্ন করল আপর নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ নিজেদের নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করল তাদের চরম লোভের প্রেক্ষিতে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে সাম্রাজ্যবাদীদের বর্বরচিত আক্রমণে আফ্রিকার ভাষাহীন কান্নায় আফ্রিকার অরণ্য পথ কর্দমাক্ত হয়ে গেল। অর্থাৎ এখানে বাষ্পাকুল বলতে অশ্রুকুণ্ড, অর্থাৎ অশ্রুর কথা বলা হয়েছে। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, অর্থাৎ মানবী আফ্রিকার রক্ত আর অশ্রুতে মিশে আফ্রিকার ধুলি পথ কাদা হয়ে গেল। আর দস্যু পায়ের কাটা মারা জোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আর দস্যু সুলভ সাম্রাজ্যবাদীদের পায়ের কাঁটা মারা জুতোর তলায়
সেই বিভৎস কাদার পিণ্ডের উপর চিরচিহ্ন স্বরূপ আঁকা হয়ে গেল আফ্রিকার অপমানিত ইতিহাসের ছবি, পরাধীনতার গ্লানির ছবি। আফ্রিকা এই আগ্রাসী ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের কাছে তার মান হারানো। তাহলে আমরা আফ্রিকা কবিতার 3টি স্তবক পড়লাম। 3টি স্তবক থেকে প্রথম স্তবকে আমরা আফ্রিকার জন্ম বা সৃষ্টি পেয়েছি, তৃতীয় স্তবকে ধীর লয়ে আফ্রিকার আত্মোন্মোচন পেয়েছি, তৃতীয় স্তবকে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের নির্লজ্জ আক্রমণ, যা আফ্রিকার মান হরণ করল এবং তাদের পোড়া কাঁটা মারা জুতোর তলায় আফ্রিকার চোখের জল আর রক্তে মিশে যে মাটি ভিজেছিল তার উপর চিহ্ন স্বরূপ এঁকে দিল আফ্রিকার অপমানের ইতিহাস। তাহলে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী দল এই আফ্রিকার উপর নির্লজ্জ আক্রমণ শানাচ্ছে, তখনই সেই আক্রমণকারী সাম্রাজ্যবাদীদের দেশগুলিতে এক অপার শান্তি বিরাজ করছে। তাহলে সমুদ্রের দুই পারে দুটি ভিন্ন চিত্র। আফ্রিকার উপর চলছে নির্লজ্জ আক্রমণ, যেখানে শিশু তার মাকে হারাচ্ছে, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে স্বামীকে। এইভাবে যখন একটা সাম্রাজ্যবাদী দল আফ্রিকার উপর অরাজকতা সৃষ্টি করেছে, সেই সময়তে ইউরোপীয় দেশগুলিতে এক অপার শান্তি বিরাজ করছে। আর এই অপার শান্তি বিরাজের কয়েকটি চিত্রকল্প এখানে কবি তুলে ধরেছেন। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। এই কয়েকটি চিত্রের মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলিতে যে অপার শান্তি বিরাজ করছিল সেই চিত্রগুলি ফুটে উঠেছে। পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টায়, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, আর শিশুরা মায়ের কাছে খেয়েছিল। আর কবির সঙ্গীতে বাজছিল সুন্দরের আরাধনা। কবিরা তখন সুন্দরের আরাধনা করতে পারে যখন দেশে শান্তি থাকে, স্বস্তি থাকে। তাই শান্তি স্বস্তি প্রকাশ করার জন্যই কবি এই কথা বলেছেন। এরপর পঞ্চম স্তবকে আমরা দেখতে পাব এই মানহারা মানবী আফ্রিকার কাছে যুগান্তের কবিদের ক্ষমা প্রদর্শন। না, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, আজ যখন পশ্চিম দিগন্তে, এখানে পশ্চিম দিগন্ত বলতে ইউরোপকে বলা হয়নি। ইউরোপ পশ্চিম দিকে অবস্থিত বলে পশ্চিমী দুনিয়া বলা হয় ইউরোপকে। তবে এখানে আফ্রিকা মহাদেশের যে প্রান্তে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী দল উপনিবেশ তৈরি করেছে সেই দিকের কথাই বলা হচ্ছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে সন্ধ্যাকাল, অর্থাৎ আফ্রিকার স্বাধীনতার দিন শেষ করে তারা সন্ধ্যা ঘনিয়ে এনেছে। ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, তারা শ্বাসরুদ্ধ হয়ে পড়ছে আফ্রিকার অধিবাসীরা। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, সন্ধ্যা নামলেই অরণ্য অঞ্চলে যেমন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে আসে তাদের শিকার ধরার জন্য, সেইভাবেই এই সাপদের মতোই, হিংস্র পশুদের মতোই ইউরোপীয় সাম্রাজ্যিক দল বেরিয়ে এলো এবং আফ্রিকার দিনমানে অন্তিম কাল ঘোষণা করল। অর্থাৎ আফ্রিকার জীবনে অন্তিম কাল অশুভ ধ্বনিতে ঘোষণা করল। অর্থাৎ জয়োল্লাসে তারা আফ্রিকার দিনের অন্তিম কাল ঘোষণা করল। এমনই এক মেদুর সন্ধিক্ষণে কবি যুগান্তের কবিদেরকে আহ্বান করেছেন। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
দাঁড়াও ওই মান হারা মানবিক দ্বারে। কবি এমনই এক ক্ষণে যুগান্তের কবিদেরকে আহ্বান করেছেন, যে যুগান্তের কবিরা আসন্ন এই সন্ধ্যার শেষ রশ্মিপাতের অবসরে মানহারা মানবী স্বরূপ দলিত মথিত আফ্রিকার দ্বারপ্রান্তে এসে দাঁড়াবেন আর ক্ষমা চাইবেন। মানব সভ্যতার শেষ কথা ক্ষমা। সেই ক্ষমার মধ্য দিয়েই আফ্রিকার উপর যে অত্যাচারের চিহ্ন তা হয়তো কিছুটা মোছা যেতে পারে। আফ্রিকার মানহারা মানবী আফ্রিকার কাছে যুগান্তের কবিরা ক্ষমা চাইবেন, আর এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই সাম্রাজ্যবাদীদের অজস্র হিংসা উল্লাসের মধ্যে সেটাই হবে আফ্রিকার সভ্যতার শেষ পুণ্যবাণী। পরিশেষে একটা কথা বলতে হয়, আফ্রিকা একটা ভূখণ্ড, দেশ মহাদেশ। দেশ বা মহাদেশ এইভাবেই গঠিত হয় মা, মাটি, মানুষ দিয়ে। ভূমি যেহেতু সে জীবকুলকে লালন পালন করে, সেই জন্য তাকে মা হিসাবে সম্বোধন করা হয়। তাহলে দেশ বা মহাদেশ হচ্ছে মা, কবির কাছে কল্পিত মা, আর সেই মায়ের আঁচল হচ্ছে মাটি, আর সেই মাটির আঁচলেই লালিত পালিত হয় মানুষ। এখানেও আফ্রিকা একটা ভূমিখণ্ড হলেও এখানে কবি তাকে এক মানবী রূপে রূপদান করেছেন। তোমরা কবিতার প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়বে শর্ট কোশ্চেন এবং মিশনের জন্য, আর কবিতাটা বারবার পড়ে এর একটা সারমর্ম গ্রহণ করার চেষ্টা করবে।